Hi friends, this is Rajesh. Welcome to RDN Study. So friends, আজকে আমরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার জন্য ইংলিশ পেডাগজি থেকে ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন, there are 4 language skills. These are L, S, R, W. তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে এখানে 4টি স্কিল রয়েছে, আর এই 4টি স্কিলকে বলা হয় LSRW। এখন LSRW কি? তাহলে দেখুন, L মানে হচ্ছে লিসেনিং, S মানে হচ্ছে স্পিকিং, R মানে হচ্ছে রিডিং, W মানে হচ্ছে রাইটিং। আর এই যে 4টি রয়েছে এই 4টিকে বলা হয় ল্যাঙ্গুয়েজ স্কিল। আর আপনারা মনে রাখবেন এটির সিকোয়েন্স হচ্ছে LSRW। পরীক্ষার মধ্যে আসে মানে ল্যাঙ্গুয়েজ যে স্কিলগুলো এগুলোর সিকোয়েন্স কি, অনেক সময় আসে SRWL, তারপর RSWL এরকম, তারপর আসে LSRW, নান অফ দ্য অ্যাবাভ। তখন কিন্তু LSRW মানে এটি মনে রাখতে হবে, প্রথমে আসবে লিসেনিং, দেন স্পিকিং, দেন রিডিং, দেন রাইটিং। এখানে দেখুন, when we acquire and learn any language, we usually learn to listen first, then to speak, then to read and write। মানে যখন আমরা কোনো একটি ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি বা লার্ন করি তখন আমরা প্রথমে কি করি? লিসেন করি। সবচেয়ে প্রথম লিসেন করি মানে শুনি, তারপর স্পিক করি বলতে চেষ্টা করি, তারপর কি করি? রিড করি মানে পড়ি, তারপর আমরা সবচেয়ে লাস্টে কি করি? রাইট মানে লেখার চেষ্টা করি। এই বিষয়টি মনে রাখবেন, সিকোয়েন্সটি ভালোভাবে মনে রাখবেন। তারপর দুটো বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, লিসেনিং প্লাস রিডিং। এগুলোকে বলা হয় রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। তার কারণ কি? যেমন এখন আমি বলছি, আপনারা কি করছেন? শুনছেন। তো শুনে আপনারা কিন্তু অনেক ইনফরমেশন রিসিভ করছেন, হ্যাঁ, তার জন্য এটাকে বলা হয় রিসেপটিভ স্কিল। বা যখন আপনারা কোনো একটি বই পড়েন, রিড করেন, তখন কিন্তু নানা মানে বিভিন্ন ইনফরমেশন রিসিভ করেন, তার জন্য এটিকে বলা হয় রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। আর স্পিকিং এবং রাইটিং এই যে দুটো বিষয় রয়েছে এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। মানে আমরা তখন প্রডিউস করি, উৎপাদন করি। যেমন এখন আমি কথাগুলো বলছি মানে আমি কিন্তু কথাগুলোকে উৎপাদন করছি, তার জন্য এটাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। বা যখন আমি লিখি তখন আমি কি করি? অনেক কিছু প্রোডাক্ট করি, উৎপাদন করি, এটিকে বলা হয় অ্যাক্টিভ স্কিল। তার কারণ হচ্ছে এখন যে আমি কথাগুলো বলছি আমি কিন্তু একদম অ্যাক্টিভভাবে বলছি। তারপর এক্সপ্রেসিভ স্কিল, স্পিকিংকে বলা হয় বা রাইটিংকে বলা হয় এক্সপ্রেসিভ। তার কারণ হচ্ছে আমাদের মনের ভাব কিন্তু যখন স্পিকিং করি তখন কিন্তু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, এবং যখন রাইটিং করি মানে বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের মনের ভাব, আমাদের মানে পয়েন্ট অফ ভিউ আমরা কি করি? এক্সপ্রেস করি। তার জন্য লিসেনিং প্লাস রিডিং হচ্ছে রিসেপটিভ স্কিল, আর স্পিকিং এবং রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। পরীক্ষার মধ্যে আসবে নিচের কোনগুলিকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়, তখন কিন্তু স্পিকিং এবং রাইটিং আনসার করতে হবে। ভালোভাবে এই বিষয়গুলো মানে বুঝে রাখবেন। এখানে যে টার্মগুলো রয়েছে ইংলিশ পেডাগজিতে কিন্তু টার্মগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপর রয়েছে, দেখুন এখানে আছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। দেখুন লিসেনিং এখানে কি লেখা আছে? সিমেন্টিং অ্যাসপেক্ট বা অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। এখন সিমেন্টিক জিনিসটি কি? সিমেন্টিক মানে হচ্ছে কোনো একটি জিনিসের অর্থ বোঝা, ঠিক আছে। আর লিসেনিং যখন আমরা করি, লিসেনিং করার পর মানে আমরা কি করি? মানে একজন বক্তা বা স্পিকার কি বলছেন তা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি, মানে এটার অর্থ কি। তার জন্য এটাকে বলা হয় সিমেন্টিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। বা পরীক্ষার মধ্যে কিন্তু আসে সিমেন্টিক কি, মানে শব্দের মানে আমরা যে অর্থ মানে বুঝি এই অর্থকে বোঝানো হয়। স্পিকিং হচ্ছে ফোনেটিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। ফোনেটিক কি মানে এটি হচ্ছে প্রনাউন্সিয়েশনের সাথে যুক্ত। রিডিং হচ্ছে ফোনেটিক কাম গ্রাফিক। তাহলে রিডিং কি? রিডিং যখন করি তখন কিন্তু আমরা প্রনাউন্সিয়েশন করি, প্লাস আমরা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, মানে লেখাগুলো দেখে আমরা কিন্তু পড়ি। তার জন্য এটিকে বলা হয় ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। আর রাইটিং কি? রাইটিং হচ্ছে গ্রাফিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। গ্রাফিক কি মানে এগুলো আমরা লেখা দেখতে পাই বা আমরা এগুলোকে লিখি, এটিকে বলা হয় গ্রাফিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। তারপর দেখুন,
সো উই ক্যান সে দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ 4 বেসিক স্কিল। এত মানে আমরা এখন যে আলোচনা করেছি তারপরে আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের মানে 4টি বেসিক স্কিল রয়েছে। দিস আর LSRW ইন এ সিকোয়েন্স। ভালোভাবে মনে রাখবেন, LSRW ইন এ সিকোয়েন্স মানে সিকোয়েন্স ম্যানারে থাকবে। LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তারপর রয়েছে to development of this skill must in their sequence, order and in an integrated manner। মানে আমরা যদি ডেভেলপ করতে চাই লিসেনিং মানে ল্যাঙ্গুয়েজ স্কিল, তখন আমাদেরকে কী করতে হবে, আমাদের সিকোয়েন্স রাখতে হবে LSRW, এবং এগুলোকে ইন্টিগ্রেটেড ম্যানারে পড়াতে হবে, একত্রিত করে পড়াতে হবে, একত্রিতভাবে আমাদেরকে শিখতে হবে। তারপর দেখুন এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে স্পিকিং আর রাইটিং থেকে। স্পিকিং কিন্তু ফ্লুয়েন্সি বা ফ্লুয়েন্টের সঙ্গে যুক্ত, আর রাইটিং কি, রাইটিং করলে কি হয়, একুরেসি আসে এবং গ্রামারের সঙ্গে রাইটিং যুক্ত। তারপর দেখুন লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই দুটোকে বলা হয় প্রাইমারি স্কিল। লিসেনিং এবং স্পিকিং মানে আমরা যেমন এখন আমি বলছি আপনারা শুনছেন, এটিকে বলা হয় প্রাইমারি স্কিল। আর রিডিং অ্যান্ড রাইটিং এদেরকে বলা হয় রিইনফোর্সমেন্ট স্কিল। মনে রাখবেন নিচের কোনগুলো মানে প্রশ্ন আসতে পারে প্রাইমারি স্কিল, তখন কিন্তু লিসেনিং অ্যান্ড স্পিকিং আনসার করতে হবে। আর যদি রিইনফোর্সমেন্ট স্কিল হয় তাহলে রিডিং অ্যান্ড রাইটিং। এখন দেখুন এখানে রয়েছে লিসেনিং স্কিল। প্রথমে রয়েছে ইট ইজ অ্যান ওরাল ইনপুট। এখন প্রশ্ন হচ্ছে ওরাল কি? না, ওরাল হচ্ছে শোনার সাথে যুক্ত বা শব্দ। হ্যাঁ, লিসেনিং স্কিল, লিসেনিং মানে যখন আমরা করি তখন আমরা কি করি, এটিকে বলা হয় ওরাল ইনপুট, মানে এটি আমরা শুনে থাকি। স্পিচ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, তাহলে স্পিচ কি, মানে কোনো একটা স্পিচ শুনতে পাই বা প্রোনাউন্সিয়েশন যখন করে এগুলো আমরা শুনতে পাই, মানে লিসেন করি। তারপর হচ্ছে ইট ইনভলভস এ সেন্ডার, মেসেজ অ্যান্ড এ রিসিভার, মানে লিসেনিংয়ের ক্ষেত্রে কি হয়, একটি সেন্ডার থাকবে মানে যে কথাগুলো বলবে স্পিকার, মানে যে স্পিকিং করবে। তারপর হচ্ছে মেসেজ যাবে, মেসেজটা কোথায় যাবে, হ্যাঁ রিসিভারের কাছে, যে শুনবে মানে শ্রোতার কাছে। তার জন্য এখানে কি কি বিষয় ইনভলভস হয়, সেন্ডার, মেসেজ অ্যান্ড এ রিসিভার, মানে একজন রিসিভারের মানে প্রয়োজন হয়। তারপর লিসেনিং সিচুয়েশন, তাহলে দেখুন লিসেনিং সিচুয়েশন ক্যান বি ক্লাসিফাইড ইন 2 কাইন্ডস। পরীক্ষার মধ্যে আসতে পারে লিসেনিং সিচুয়েশন কত রকমের, তখন আনসার করতে হবে 2 কাইন্ডস। দিস আর, প্রথমে রয়েছে ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন, 2 নম্বরে রয়েছে নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন কি বা নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন কি। দেখুন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন হচ্ছে মানে ফেস টু ফেস কথাবার্তা, যেমন ইন্টারেক্ট হবে, যেমন আমি একটা বললাম আপনি আর একটা বললেন, হ্যাঁ এরকম মানে ফেস টু ফেস যখন হবে তখন এটাকে বলা হয় ইন্টারেক্টিভ। কিন্তু নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন কি, যেমন এখন আমি বলছি আপনারা কিন্তু লিসেন করছেন, কিন্তু আপনারা কিন্তু মানে উল্টো আমাকে জিজ্ঞেস করতে পারছেন না যে এখানে কনফিউশন রয়েছে, সরাসরি করতে পারছেন না। বা যখন আপনারা খবর দেখেন লিসেন করেন, কিন্তু এটা কিন্তু ইন্টারেক্টিভ নয়, এটি হচ্ছে নন ইন্টারেক্টিভ। নিউজ যখন দেখেন, কারণ হচ্ছে তারা কিন্তু বলছে আপনারা শুনছেন, কিন্তু আপনারা কিন্তু আর ঘুরিয়ে বলতে পারছেন না, তার জন্য এটিকে বলা হয় নন ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝেন তাহলেই মানে পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। তারপরে দেখুন ভেরি ইম্পর্ট্যান্ট বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ মানে হচ্ছে, বটম মানে হচ্ছে নিচ, মানে নিচে, আর আপ মানে হচ্ছে উপর, মানে নিচ থেকে উপরে, মানে যে অ্যাপ্রোচটা নিচ থেকে শুরু হয়ে একদম বেসিক লেভেল থেকে শুরু হয়ে একদম আপডেট হয়, ঠিক আছে, মানে নিচ থেকে উপরে, এটিকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। তাহলে দেখুন বটম আপ অ্যাপ্রোচে প্রথম কি করা হয়, আলফাবেট শেখানো হয়, মানে ABCD শেখানো হয় ইংলিশ শেখার ক্ষেত্রে, ঠিক আছে। যখন আলফাবেট শেখানো হয় তারপর কি করা হয়, ওয়ার্ডস কিভাবে বানাতে হয় এটি শেখানো হয়। ওয়ার্ডস যেমন ধরুন বিগ, স্মল এগুলো। তারপর কি হয়, একটি সেন্টেন্স কিভাবে মেক করতে হয় এটি শেখানো হয়। কি করা হয়, সেন্টেন্স। দেখুন বটম মানে নিচ থেকে একদম উপরের দিকে, বেসিক থেকে আমরা আপডেট হচ্ছি।
সেন্টেন্স, সেন্টেন্সের পর যেন আমরা সেন্টেন্স পড়ার পর আমরা যেন প্যারাগ্রাফ মেক করতে পারি। প্যারাগ্রাফ পড়ার পর এক একটি প্যারাগ্রাফ মিলিয়ে যখন স্টোরি হয়, স্টোরিটা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারি। এটিকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে উপরে। প্রথম আলফাবেট, তারপর হচ্ছে ওয়ার্ডস, তারপর সেন্টেন্স, তারপর হচ্ছে মানে প্যারাগ্রাফ, তারপর স্টোরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বটম আপ অ্যাপ্রোচ কি। তারপর দেখুন টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মানে, টপ মানে হচ্ছে উপর, মানে একদম উপরে, তারপর কি হয় টপ ডাউন থেকে, মানে টপ ডাউন, ডাউন হচ্ছে নিচে, মানে কি উপর থেকে কি হয় নিচে, কি হয় উপর থেকে নিচে। তাহলে দেখুন টপ ডাউন অ্যাপ্রোচে প্রথম কি করা হয়, প্রথমে স্টোরি বলা হয়, ঠিক আছে, স্টোরির পর প্যারাগ্রাফগুলো নিয়ে বিশ্লেষণ করা হয়, তারপর সেন্টেন্স, তারপর ওয়ার্ডস, তারপর আলফাবেট। মানে যখন আমরা উপর থেকে নিচের দিকে আসি, টপ ডাউন বলতেই তো বোঝা যায়, মানে টপ মানে উপর, ডাউন মানে নিচে। তাহলে উপর থেকে নিচে স্টোরি, প্যারাগ্রাফ, সেন্টেন্স, ওয়ার্ডস, আলফাবেট, এগুলো বড় ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আগে যে বলেছিলাম বটম আপ, এগুলো হচ্ছে নিচের যে মানে প্রাইমারি স্কুল বা ছোট শিশুদের জন্য খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বলতে পারি। তারপরে দেখুন স্পিকিং স্কিল। এখানে কি আছে, ইট ইজ অ্যান ওরাল মোড। ওরাল কি, ওরাল হচ্ছে বলার সাথে যুক্ত, মনে রাখবেন ওরাল হচ্ছে বলার সাথে যুক্ত। যেমন আমি এখন স্পিকিং করছি, এটি হচ্ছে ওরাল মোড। তারপর ইট ইজ এ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ স্কিল। এটি মানে আমরা কি করি, স্পিকিংয়ের দ্বারা প্রোডাক্ট করি, যেমন আমি কথা বলছি, আমি কিন্তু উৎপাদন করছি এবং আমি এক্সপ্রেস করছি আমার যে মনের যে মানে যা চলছে বা যে বিষয়টি বোঝাচ্ছি, আমি কিন্তু আপনাদের সাথে এক্সপ্রেস করছি। ইট ইজ ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশন ইন ডেইলি লাইফ। আর এটি কি, এটি হচ্ছে ফান্ডামেন্টাল টু হিউম্যান কমিউনিকেশন, মানে মানুষের কথাবার্তার ক্ষেত্রে, কমিউনিকেশন করার ক্ষেত্রে, মানে প্রত্যেক দিন জীবনের ক্ষেত্রে স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখুন স্পিকিং সিচুয়েশন। তাহলে এখানে কিন্তু তিনটি সিচুয়েশন রয়েছে, কয়টি, তিনটি, ভালোভাবে বুঝবেন এই সিচুয়েশনগুলো কী কী। পরীক্ষার মধ্যে আসতে পারে যে নিচের কোনগুলো স্পিকিং সিচুয়েশন, একটি দিয়ে আর বাকিগুলো দেবে না, তখন কিন্তু এটা মানে যে এখানে যে তিনটা নাম আমরা এখন দেখছি, এগুলো থেকে আনসার করতে হবে। তাহলে দেখুন ইন্টারেক্টিভ, পার্শিয়ালি ইন্টারেক্টিভ, নন ইন্টারেক্টিভ। এখন ইন্টারেক্টিভ কি, ইন্টারেক্টিভ হচ্ছে ফেস টু ফেস, কারোর সঙ্গে কথা বলছি, উনি শুনছেন, তারপর উনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এটি হচ্ছে ইন্টারেক্টিভ। কিন্তু পার্শিয়ালি ইন্টারেক্টিভ কি, যেমন আমরা যখন, এখন তো আমরা লাইভ ক্লাস শুরু করিনি, দেখি লাইভ ক্লাস শুরু করা যায় কিনা, আপনারা জানাবেন লাইভ ক্লাস শুরু করবো কিনা। লাইভ ক্লাস যখন করব, দেখুন আমি একা বলছি, আপনারা অনেকে কমেন্ট করবেন, তখন কিন্তু আমি সবার উত্তর দিতে পারবো না, তখন এটি পার্শিয়ালি ইন্টারেক্টিভ হবে। হ্যাঁ, আর নন ইন্টারেক্টিভ হচ্ছে যেমন আপনারা যখন নিউজ শুনি, হ্যাঁ, বা নিউজের মধ্যে কথা বলা হয়, তারাই কিন্তু কথা বলছে, আর তারা কিন্তু অন্য প্রশ্ন শুনছে না, আপনাদের প্রশ্ন বা আমাদের প্রশ্ন কিন্তু তারা শুনবে না, তারপর উত্তর করবে না, এটিকে বলা হয় নন ইন্টারেক্টিভ, যেখানে ইন্টারেক্টিভ হবে না কিন্তু স্পিকিং হচ্ছে। যেমন আমরা যখন নিউজ শুনি, কোনো সিনেমা দেখি, বা কোনো ভিডিও দেখি, ভিডিওর মধ্যে যা যা দেখতে পাই, তখন তো স্পিকিং হয়, কিন্তু আমরা কিন্তু ঘুরিয়ে কিছু বলতে পারি না, এটি হচ্ছে নন ইন্টারেক্টিভ। যেমন আমরা এখন যে ক্লাসটি করছি, এটি কিন্তু নন ইন্টারেক্টিভ, মনে রাখবেন, কারণ এখানে কিন্তু আপনারা ইন্টারেক্ট করতে পারছেন না, বা লাইভ ক্লাস না যে আপনারা কমেন্ট করবেন, পরে কমেন্ট করবেন, এটা হচ্ছে অন্য কথা। তারপর রিডিং স্কিল, ইট ইজ এ রিসেপটিভ স্কিল ইন রিটার্ন ফর্ম। তাহলে রিডিং স্কিল কি, রিডিং স্কিল হচ্ছে রিসেপটিভ স্কিল। আমরা জানি রিডিং যখন করি, আমরা কিন্তু অনেক ইনফরমেশন রিসিভ করি, আর এটি হচ্ছে ইন রিটার্ন ফর্ম। যখন রিটার্ন ফর্ম একটি বইয়ের মধ্যে লেখা থাকে, একটি নিউজ পেপারে লেখা থাকে, এই লেখা থেকে আমরা কি করি, রিসিভ করি, ঠিক আছে। তাহলে যে রিডিং স্কিল রয়েছে, এখানে টাইপস অফ রিডিং কী কী রয়েছে, লাউড রিডিং, সাইলেন্ট রিডিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। লাউড রিডিংকে ইংলিশে কি বলে, বাংলাতে সরব পাঠ, সাইলেন্ট রিডিংকে নীরব পাঠ, এরকম বলে, কিন্তু ইন্টেন্সিভকে এবং এক্সটেন্সিভকে কী বলে বাংলাতে তা আমি জানি না, কিন্তু এগুলোর মানে কি, এগুলো নেক্সট স্লাইডে আলোচনা করব। তাহলে দেখুন লাউড রিডিং,
এখানে কি বলা আছে, ইনিশিয়াল স্টেজ বা প্রাইমারি স্টেজ। লাউড রিডিং কখন গুরুত্বপূর্ণ, ইনিশিয়াল স্টেজ, যখন কেউ শিখতে শুরু করে বা পড়তে শুরু করে ইনিশিয়াল স্টেজে মানে স্টেজে জোরে জোরে পড়তে হয়, লাউড মানে লাউডলি পড়তে হয়। বা প্রাইমারি স্টেজে যখন 1-এর ক্লাসের, 2-এর ক্লাসের, 3-এর ক্লাসের স্টুডেন্টরা পড়ে বা নার্সারি, তারা কিন্তু জোরে জোরে পড়ে। সাইলেন্ট রিডিং হচ্ছে স্পিড বাড়ায় এবং কনসেন্ট্রেশন বৃদ্ধি করে। সাইলেন্ট রিডিং ধরুন 9, 10, 6, 7, 8 যারা বড় ক্লাসে পড়ে তারা কিন্তু নীরবভাবে পড়ে। কিন্তু নীরবভাবে পড়লে কি হয়, আমরা স্পিডে পড়তে পারি। পরীক্ষার মধ্যে কিন্তু আসে যে স্পিড কোন রিডিংয়ে বৃদ্ধি পায়, তখন কিন্তু সাইলেন্ট রিডিং আনসার করতে হবে। বা কনসেন্ট্রেশন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও সাইলেন্ট রিডিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশি সময় কনসেন্ট্রেট করতে পারি সাইলেন্ট রিডিংয়ের ক্ষেত্রে, এই বিষয়গুলো মনে রাখবেন কিন্তু। তারপর ইন্টেন্সিভ রিডিং, দেখুন ইন্টেন্সিভ রিডিং মিনস রিডিং দ্য টেক্সট ইন পার্ট ফর ডিটেইলস। ইন্টেন্সিভ রিডিং কিসের জন্য করা হয়, বা মানে কি, এটি হচ্ছে কোনো একটি পার্টস ডিটেইলস যখন আমরা বুঝতে চাই তখন কিন্তু আমরা ইন্টেন্সিভ রিডিং করি। ইট ইনক্রিজ দ্য অ্যাক্টিভ ভোকাবুলারি, এবং ইন্টেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের যে অ্যাক্টিভ ভোকাবুলারিগুলি রয়েছে সেগুলি মানে আরও ভালোভাবে আমরা কি করতে পারি, মানে মনে রাখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি কি আর প্যাসিভ ভোকাবুলারি কি। অ্যাক্টিভ ভোকাবুলারি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেই ওয়ার্ডগুলো আমাদের কাজে আসে বেশিরভাগ, যেমন গো, কাম, হ্যাঁ, হাউস মানে বাড়ি, হ্যাঁ, লাফ মানে আশা, হাসা, মানে এরকম যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা প্রত্যেক দিন, যে ওয়ার্ডগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, এগুলোকে বলা হয় অ্যাক্টিভ ভোকাবুলারি। কিন্তু প্যাসিভ ভোকাবুলারি কি, প্যাসিভ ভোকাবুলারি আমাদের মানে প্রত্যেকদিন জীবনে কাজে লাগে না, কিন্তু প্যাসিভ ভোকাবুলারি যদি জানি তাহলে আমাদের কি হয়, সাহিত্যিক ক্ষেত্রে ও যখন আমরা বিভিন্ন সাহিত্য পড়ি তখন কিন্তু এগুলো কাজে লাগে, মানে বিভিন্ন সাহিত্য উপন্যাস যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, তখন কিন্তু মানে লিটারেচার পড়তে গেলে কিন্তু আমাদের বা বুঝতে গেলে আমাদের কি দরকার, প্যাসিভ ভোকাবুলারি বৃদ্ধি করা দরকার। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেলস। আর ইন্টেন্সিভ রিডিং কি করে, আমাদেরকে হেল্প করে, কিসে হেল্প করে, বোঝার জন্য। কি বোঝার জন্য, প্রত্যেকটি ডিটেলস বোঝার জন্য। তারপর রয়েছে এক্সটেন্সিভ রিডিং, প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। ইট মিনস নন ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট। যখন আমরা এক্সটেন্সিভ রিডিং করি তখন কিন্তু আমরা একদম ডিটেলসে কোনো কিছু পড়ি না। ইট ফোকাস অন মেন পয়েন্ট, আমরা শুধু মেন পয়েন্ট খুঁজি। যেমন ধরুন আমরা যখন মানে খবরের কাগজ পড়ি তখন কিন্তু আমরা একদম মানে সবগুলো একদম সিরিয়াল বাই ভালোভাবে ডিটেলস পড়ি না, অনেক সময় কি করি, একদম উপর পরে মানে মেন যে জিনিসটা লিখতে চেয়েছেন বা যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমরা মানে খোঁজার চেষ্টা করি। ইট ইনক্রিজ প্যাসিভ ভোকাবুলারি, এবং এটা পড়লে প্যাসিভ ভোকাবুলারি বৃদ্ধি পায়। ইট ডেভেলপস ইন্টারেস্ট অ্যান্ড প্লেজার, আর আমরা এটা কিসের জন্য পড়ি, ইন্টারেস্টের জন্য, বা এটা আমাদের ডেভেলপ করে, উন্নতি করে, ইন্টারেস্ট এবং প্লেজার, কোনো বিষয় জানার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি করে। তারপর দেখুন সাব স্কিল অফ রিডিং, রিডিংয়ের কিছু সাব স্কিল রয়েছে, এগুলো হচ্ছে প্রিভিউইং, প্রেডিক্টিং, স্কিমিং, স্ক্যানিং। যেমন প্রেডিক্টিং মানে হচ্ছে প্রেডিক্ট করা, প্রেডিক্টকে বাংলায় কী বলা হয়, প্রেডিক্টকে বলা হয়, আচ্ছা আপনারা লিখবেন। তারপর হচ্ছে স্কিমিং, স্ক্যানিং। প্রেডিক্টকে বলা হয় অনুমান করা, প্রেডিক্টকে কী বলা হয়, অনুমান করা। যেমন আমরা যখন মানে কোনো একটি, যেমন দেখবেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে তখন কিন্তু প্রেডিক্ট আসে কত % কার জেতার সম্ভাবনা রয়েছে, মানে এগুলো কিন্তু অনুমান করা হয়। তারপর স্ক্যানিং, তারপর জানবো স্কিমিং। তাহলে স্ক্যানিং কি, স্ক্যানিং ইজ আ স্টাইল অফ রিডিং ইন উইচ দ্য রিডার লুকস ফর এ পার্টিকুলার পিস অফ ইনফরমেশন আউট অফ লার্জ টেক্সট। স্ক্যানিং কি, মানে একদম স্ক্যানিং মানে স্ক্যান করা। বড় একটি টেক্সট যখন থাকে, কোনো কিছু বিষয় মানে পড়ার বিষয় থাকে, তখন কিন্তু আমরা পার্টিকুলার একটি বিষয় খুঁজি, হ্যাঁ, মানে স্ক্যান করি, তার জন্য এটাকে বলে স্ক্যানিং। ইট অলসো কল্ড সিরিয়াস অ্যান্ড ফোকাসড রিডিং, তখন কিন্তু আমরা একদম সিরিয়াস হয়ে খুঁজি যে আমাকে এই ওয়ার্ডটা বের করতে হবে, এই প্রশ্নের আনসার, কম্প্রিহেনশন টেক্সটের মধ্যে এই প্রশ্নের আনসারটা কী হবে খুঁজে বের করতে হবে, তখন কিন্তু আমরা স্ক্যান করি। যেমন যখন আমরা কম্প্রিহেনশনের মধ্যে মানে কম্প্রিহেনশনের প্রশ্নের আনসার করি, যেমন এবার যে আমরা ত্রিপুরা টেট দিয়েছি তখন কিন্তু আমরা আনসারটা স্ক্যান করেছি, কোথায় আছে একদম স্ক্যানিং করেছি। তাহলে এটা কি রিডিংয়ের মধ্যে স্ক্যানিং পড়ে। আশা করি আপনাদের রিয়েল লাইফ থেকে এক্সাম্পলটি পেয়েছেন। তারপর স্কিমিং কি, স্কিমিং ইজ আ স্টাইল অফ রিডিং ইন উইচ দ্য রিডার জাস্ট টেক এ গ্ল্যান্স
ইট দ্য টেক্সট, মানে স্কিমিং কি, স্কিমিং হচ্ছে মানে পুরোটা বিষয় পড়ে মানে এটার সারমর্ম বের করা, বা আমরা বলতে পারি এটার থিম কি, কোন বিষয়ে লিখেছে, বা এটার টাইটেল কি দিতে হবে, এই বিষয়গুলোর জন্য আমরা স্কিমিং করি। তারপর রিডার অনলি টেক এ ওভারঅল আইডিয়া ফ্রম দ্য টেক্সট, মানে রিডার কি করে একটা জেনারেল আইডিয়া নেই, কোথায় থেকে নেই, এই যে একটা টেক্সট লেখা আছে টেক্সট থেকে রিডার কি করে একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করে, এটাকে বলা হয় স্কিমিং। তারপর দেখুন রাইটিং স্কিল, ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। রাইটিং স্কিল কি, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে আমরা গ্রাফিকে মানে লিখি। তারপর ইট ইজ এ স্কিল উইচ এনাবেলস এ লার্নার টু ব্রেনস্টর্ম, আর এটার দ্বারা কি করা হয়, লার্নার্সের ব্রেনস্টর্ম করা হয় আইডিয়াস অ্যান্ড অর্গানাইজ দেম, এবং তাদের আইডিয়া, যেমন আমার যে আইডিয়া রয়েছে এই আইডিয়াটা আমি লিখবো মানে রাইটিং স্কিলের মাধ্যমে। তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার মধ্যে আসে নোট টেকিং এবং নোট মেকিং। নোট টেকিং কি, নোট টেকিং হচ্ছে যেমন আমি যে বিষয়টি এখন আপনাদের পড়িয়েছি, আপনারা স্ক্রিনশট নিলেন, নিয়ে দেখে দেখে কী করলেন, লিখলেন, যেমন আছে এমনই লিখলেন, এটাকে বলা হয় নোট টেকিং। বা আমি বলছি ক্লাসের মধ্যে যখন নোট দেওয়া হয় টিচার কী করে বলে আপনারা লিখে নেন, এটাকে বলা হয় নোট টেকিং। কিন্তু নোট মেকিং কি, টিচার ধরুন বললো, আপনারা মানে লিখে নিয়েছেন, অনেক কিছু লিখেছেন, তারপর বাড়িতে গিয়ে সাজিয়ে আরও ভালোভাবে লিখবেন, আরও ভালোভাবে উত্তরটাকে কী করবেন, তৈরি করবেন, মানে মেক করবেন, এটাকে বলা হয় নোট মেকিং। নোট মেকিং কি, কোনো একটি ইনফরমেশন থেকে আপনি নোট তৈরি করছেন, নিজে নিজে তৈরি করছেন, আরও ভালোভাবে নতুন ডিজাইনে তৈরি করছেন, এটাকে বলা হয় নোট মেকিং। তাহলে নোট টেকিং কি, টিচার যখন বলে আপনারা লিখে নেন, এটাকে বলে নোট টেকিং। বাড়িতে গিয়ে যখন আরও মডিফাই করেন, মানে চিন্তা করেন যে এখানে 10-এ 5 দেবে, নোটটা পড়লে আমি আর একটু অ্যাড করি, আরও মানে মেক করেন, এটাকে বলা হয় নোট মেকিং। আশা করি নোট টেকিং এবং নোট মেকিং দুটোই মানে রাইটিংয়ের সাথে জড়িত, এই দুটো বিষয় বুঝতে পেরেছেন। আমরা আজকে মানে ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে যে 4টি ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে LSR, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা জানাবেন আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আর আপনারা চাইলে এরকম ইংলিশ যে আমাদের রয়েছে গ্রামার, তাছাড়া ইংলিশ প্যাডাগজি, এগুলো আপনারা এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন, প্লেলিস্ট রয়েছে। ইতিহাস, ভূগোল, তারপর রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়গুলো রয়েছে, আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। সাথে বাংলা সাহিত্য রয়েছে। ধন্যবাদ।